হ্যালো সিনেমা লাভার্স, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন। আর আপনার জন্য নিয়ে এলাম আজকে আরও একটি দুর্দান্ত সিনেমার ঘটনা। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু মুভি ব্রেক পয়েন্ট। নাচিয়ে গ্রাম নামটা সম্ভবত আপনাদের অনেকেরই পরিচিত। এই রহস্যময় নাচিয়ে গ্রামটি অবস্থিত ইন্দোনেশিয়ার পূর্ব জাভার প্রত্যন্ত একটি অঞ্চলে। 1955 সালে নাচিয়া গ্রাম থেকে একটি যুবতী মেয়ে পালিয়ে বের হয়ে যায়। এর ঠিক 25 বছর পর 1980 সালে সে পালিয়ে আসা মেয়েটারও একটি সন্তান হয়, যার নাম মেলা। এই মেলা নাম করে মেয়েটি এবং তার বন্ধুরা আবারও নাচিয়া গ্রামে ফিরেছিল, কিন্তু এখানে আসার পর তাদের সাথে ঘটে 25 বছর আগের সেই ঘটনা। কিন্তু তারা বেঁচে ফিরতে পারবে কিনা, তাছাড়া অভিশপ্ত নাচিয়া মেয়েদের উদ্দেশ্য কি, কেনই বা মেলা এবং তার বন্ধুদের সাথে 25 বছর আগের ঘটা সে ভয়ঙ্কর ঘটনা পূর্ণ আবৃত্তি হল। কি আছে রহস্যময় এই নাচিয়া গ্রামে? কেনই বা যুগের পর যুগ ধরে এই গ্রামে বসবাস করে এই অভিশপ্ত নর্তকী মেয়েরা? পুরো ভিডিওটা জুড়ে এই সবকিছুই কিন্তু আলোচনা করা হবে। তা কথা বলছিলাম 2024-এ রিলিজ হওয়া কেকি এন্ড ডেসাফেন্ডি অথবা নাচিয়া গ্রাম। তো চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। ঘটনা শুরু হয় 1955 সাল। নাচিয়া গ্রাম গ্রামের নির্দিষ্ট স্থানে কতগুলো যুবতী মেয়ে নৃত্য করতে ব্যস্ত ছিল। লক্ষ্য করলে বোঝা যাবে তাদের চোখ মুখে যেন ভীষণ ভয় ও আতঙ্কের চাপ। এই মহিলাটার নাম জিয়ান্তি। জিয়ান্তির সামনে ফাঁকা একটি সিন্ধুক আছে, কিন্তু এই নাচিয়া মেয়েদের মধ্যে জিয়ান্তির মেয়েও আছে, যার নাম সিন্তি। তবে সিন্তির যমজ বোন আছে যার নাম ইন্দি। তবে ইন্দিকে কিন্তু এখানে আনা হয়নি, তাকে গ্রামের শেষ সীমানায় দাঁড় করিয়ে রাখা হয়েছে। কেন ইন্দিকে ওখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে সবই জানা যাবে একটু পর। এই গ্রামে আছে অদৃশ্য একটা শক্তি। সেই জিন বা শক্তি প্রতি বছরে একটি করে ভালো নাচার পারদর্শী এমন মেয়েকে নিয়ে যায় তার জগতে। জিয়ান্তি সে অদৃশ্য শক্তিকে খুশি করার জন্যই এমন নাচের আয়োজন করেছে। তবে তার আজকের উদ্দেশ্য ছিল ভিন্ন, তাকে খুশি করা না। এখানে সবগুলো মেয়ে কিন্তু পজেসড। তারা এখানে নাচলেও তাদের মন বা আত্মা ছিল আনকুরা মুরকানা নামক স্থানে বা অন্য জগতে। তারা তো নেচেই যাচ্ছে পজেসড অবস্থায়। তবে খানিক পরেই কয়েকটা মেয়ে যেন পজেসড অবস্থায় মাটিতে পড়ে যায় এবং সাথে সাথে তাদেরকে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এই মতো জিয়ান্তির সামনে সে সিন্ধুকের মধ্যে আওয়াজ হল। মনে হলো কিছু একটা পড়ল ওখানে। জিয়ান্তি দেখল সিন্ধুকের মধ্যে একটি ব্রেসলেট অথবা হাতের বালা, সোনার জাতীয় একটি হাতের বালা ছিল। এটা এই বালাটা কিসের এবং কার, কিভাবে এলো, সবই গল্পের মাঝামাঝিতে জানতে পারবেন। তখনই জিয়ান্তি এই বালাটা নিয়ে দৌড়ে পালাতে নেয়। সে তো দৌড়ে যাচ্ছিল এই অন্ধকারের ভেতর দিয়ে। জিয়ান্তি এই সিন্ধুক নিয়ে যাবে নাচিয়া গ্রামের সীমানার বাহিরে। জিয়ান্তির জন্য আগে থেকে অপেক্ষা করছিল সিন্তির যমজ বোন ইন্দ্রি এবং এই গ্রামের কবিরাজ মতন একটি লোক, যাকে সবাই দাদা বলে। তবে এই দাদা ছিল জিয়ান্তির ভাই। জিয়ান্তি তো ইন্দ্রির হাতে দিয়েছিল বাক্সটা। বলা হয় এটা নিয়ে দূরে কোথাও চলে যাব, আর কখনোই ফিরে আসবে না এই গ্রামে। কোনোভাবেই যেন এই বেলাটা এই গ্রামে ফেরত আসে না। তো এইভাবে ইন্দ্রি দৌড়ে পালাচ্ছে মরিয়া হইয়ে। ভুট্টা ক্ষেতের ভেতর থেকে দাদা জানায় পেছনে ফিরে তাকাবে না, যত যাই হোক, শুধু দৌড়ে পালাবে। এভাবে দৌড়ে পালাচ্ছে ইন্দ্রি। কিন্তু গ্রামের একদম শেষ প্রান্তে ইন্দ্রির সামনে দৃশ্যমান হয় সুন্দরী এক নাচিয়া মেয়ে। এই মেয়েটা ইন্দ্রিকে বলছিল, তোমার হাতের বালাটা আমাকে দিয়ে দাও, ওটা আমার, ওটা নিয়ে যেও না। তবে ইন্দ্রি তার কোনো কথারই প্রলোভনে পড়ে না। ইন্দ্রি তা আবারও দৌড় লাগায়। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের সীমানা থেকে বের হয়ে যায়। এভাবে চিনটি কাট হয়। ইন্দ্রি চলে যাওয়ার ঠিক 25 বছরের পরের ঘটনা দেখানো হয়। এতদিনে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সালটা কিন্তু 1980 সাল। পূর্ব চাপা একটি গাড়ির মধ্যে মিলা, জুট, ইয়াত। এই হলো মিলা, এটা হলো মিলা চাচাতো ভাই জুট, এবং এটা ইয়াত, জুটের বন্ধু। এই গাড়িটা চলতে চলতে খানিক পর একটি বাজারে এসে পৌঁছায়। মিলা, জুট, ইয়াত এরা তো গাড়ি থেকে নেমে সারে। আসলে তারা এসেছে শহর থেকে, মানে জাভা শহর থেকে, এবং তারা যাবে নাচিয়া সেই গ্রামে। তবে তারা তো নাচিয়া গ্রামের সেই ঠিকানাই জানে না। এর জন্য ইয়াদের একটি পরিচিত লোক থাকে এই বাজারে। তার কাছ থেকে নাচিয়া গ্রামের ঠিকানা বের করবে, এজন্যই তারা এই বাজারে এসে দাঁড়িয়েছে। ইয়াদ এবং জুট তো চলে যায় ইয়াদের পরিচিত লোকটাকে খুঁজতে। তাছাড়া এই সময়টাতে কিন্তু কোনো ফোন বা কোনো ইন্টারনেট ছিল না, কারণ সালটা 1980 সাল, অনেক বছর আগে। এই বর্তমান সময় থেকে প্রায় 45 বছর আগের ঘটনা। তাই এদিকে দেখা যায় মিলা হাঁটতে হাঁটতে চলে আসে এই বাজারের মতো চান্দি ঘরের মধ্যে। দেখা যায় কাঁচা বাজার সহ সকল প্রয়োজনীয় জিনিস রয়েছে এখানে। কিন্তু মিলা লক্ষ্য করেছিল একজন বৃদ্ধা মহিলা, সে যেন মাংসের মতো কিছু একটা কোপাচ্ছে
এবং মিলাকে বলছে ফিরে যাও, সেখানে যেও না। এইসব কথাই বলছিল। মিলা অবাক দৃষ্টিতে কেমন যেন বিবার হয়ে তাকিয়েছিল সেদিকে, কিন্তু এরই মতো ইয়াদরা চলে আসছে সেখানে মেলাকে খুঁজতে। কিন্তু এবার দেখা গেল এখানে কেউ ছিল না, কোনো মাংস কাটা হচ্ছে না, তবে কোনো রহস্যের সূত্রপাত হচ্ছে, এটা নিশ্চিত। এভাবে ইয়াদের পরিচিত লোকটার সাথে কথা হয়, তার নাম জোতা। এই জোতাকে কিছু টাকাও দেওয়া হয় সেই গ্রামে পৌঁছে দেওয়ার জন্য। জোতা জানাই ওই গ্রামটাকে তো নাচিয়া গ্রাম বলা হয়, তাও এখান থেকে অনেকটা দূরে। এভাবে জোতা তাদেরকে সাথে করে নিয়ে নাচিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা করেছিল। তারা যাচ্ছিল ট্রাকে করে লেগুনা জাতীয় একটা গাড়ি। প্রায় 1 ঘন্টার মতো গাড়ি চলার পর তারা এসে পৌঁছায় নাচিয়া গ্রামের আগের গ্রামে। এখনও কিন্তু গ্রামের সীমানা শুরু হয়নি। এভাবেই তো হাঁটা এবং গল্পের মধ্য দিয়ে তারা চলছিল। এই গ্রামটা কেমন যেন নিথর এবং গম্ভীর একটি পরিবেশ। খানিক পরে তারা চলে এসেছিল গ্রামের মেন গেটে। অনেক প্রাণ একটি ফটক, মেলা সহ জোট। সবাই তো নিশ্চিত হয় এটাই হয়তো নাচিয়া গ্রামের প্রবেশ পথ। সকল এগোতে থাকে এই গেটের মধ্য দিয়ে। রাস্তার পাশে তারা দেখতে পায় অনেকগুলো তরুণী মেয়ে নৃত্য করছিল। হয়তো তাদেরকে নাচার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গ্রামের মাঝামাঝিতে পৌঁছালে তাদের সাথে দেখা হয় একটি মেয়ের সাথে। এই প্রথম তারা এই গ্রামের মানুষের সাথে কথা বলবে। জুতা তো মেয়েটির কাছে চলে যায়। জুতা মেয়েটিকে বলছিল এখানকার মুরব্বীরা কই, তাদের সাথে আমাদের কাজ আছে, কিছু কথা বলবো এবং কিছু জানার বিষয়ে। তবে মেয়েটা বলে এই গ্রামের প্রধান বা সবচেয়ে বিচক্ষণ হলো দাদা, এবং সে গ্রামে নেই, হয়তো কাল পরশু সে গ্রামে ফিরবে। তবে মিলাদের তো দাদার সাথেই কাজ, তার জন্যই তো মিলা এসেছে ভয়ঙ্কর কোন একটি রহস্য সমাধান করতে। এজন্য মিলা, জোট, ইয়াদ তারা সিদ্ধান্ত নিয়েছিল দাদা না ফেরা পর্যন্ত সকলে এই গ্রামে থাকবে, এখানেই অবস্থান করবে কোথাও। তারা বেছে নিয়েছিল ছোট্ট একটি জায়গা, কাচারি ঘরের মতো একটি জায়গা, যেখানে তারা দাদার জন্য অপেক্ষা করবে। কিন্তু ছেলেদের মধ্যে মিলা থাকবে এটা জোটের কাছে ভালো লাগছে না। তাছাড়া জোট ছিল মিলার আপন চাচাতো ভাই। এজন্য জোট পাশের একটি বাড়িতে যায়। তার সাথে দেখা হয় যুবতী একটি মেয়ের। জোট বলে আমরা এখানে একটি কাজ এসেছি, কাজটা হয়ে গেলেই ফিরে যাব, কিন্তু আমরা থাকবো ঘরের বাইরে ওই কাচারি ঘরে। আমার চাচাতো বোন আমাদের সাথেও থাকবে, কিন্তু এটা আমার ভালো লাগছে না, তাই মিলাকে তোমার বাড়িতে থাকতে দেবে কিনা। এই মেয়েটির নাম রতি। রতি জানাই সমস্যা নেই, তাকে আমার কাছে আসতে বলেন, একসাথে থাকব। এভাবেই সন্ধ্যা নেমে যায়। সন্ধ্যার একটু আগ মুহূর্তেই মিলাকে নিয়ে আসে রতি রতির ঘরের মধ্যে। রতি মিলাকে শোয়ার ঘর দেখিয়ে দেয়। এদিকে বাহিরে শুয়ে আছে জোট, ইয়াদ, জোতা। এখন তো রাতের অন্ধকার চারিদিকে, কিন্তু অদ্ভুত একটু দৃশ্য দেখা যায়। একদল বৃদ্ধ টাইপের মানুষ হেঁটে যাচ্ছে রতির ঘরের দিকে, যেখানে মিলাও আছে। হারিকেনটাও বন্ধ হয়ে গেছে, যেটা জোটদের কাছে ছিল। জোট তো তখন দেখলো হারিকেন বন্ধ। সে তো জ্বালানোর চেষ্টা করেছিল এটা, তবে দেখা যায় আবসা একটা বৃদ্ধ অবয়ব যেন তার দিকে আসতে নেই, কেমন যেন অদ্ভুত একটা বৃদ্ধ অবয়ব। এর মধ্যে হারিকেনের আগুন জ্বললে সে অদৃশ্য হয়ে যায় সেটা। এদিকে ঘরের মধ্যে মেলা তো শুয়ে আছে, তবে তাকে ঘুমে ধরছে না, কেমন যেন অস্বস্তি লাগছে। এই নাচিয়া গ্রামে আসার পর থেকে এই অবস্থা। এরই মধ্যে মেলা তো বিছানা থেকে উঠেছিল। মেলা লক্ষ্য করল রতির মায়ের শোয়ার ঘর থেকে মৃদু গানের কণ্ঠ। হঠাৎ মেলাকে নাম ধরে ডাক দেয় একজন সুন্দরী মেয়ে। মেয়েটা জানায় আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম এত বছর, কবে তুমি আসবে আমাকে দেখতে। এই এতটুকু কথা বলার পরে মেলার সামনে দরজাটা বন্ধ হয়ে যায়। তারপরের দিন সকালে সিন দেখা যায় রতি রান্না করছিল। মেলা তো ঘুম থেকে উঠল। এরই মধ্যে রতি তার মায়ের জন্য কিছু খাবার নিয়ে রুমে ঢুকল। দরজার ফাঁকা দিয়ে মেলা দেখল রতির মা কত অদ্ভুত এবং ভয়ানকভাবে অসুস্থ। মিলা রতিকে বলে তোমার মায়ের মতোই আমার মাও অসুস্থ, ঠিক একই রকম ভাবে অসুস্থ, সম্পূর্ণ একই সমস্যা তারও। এবার মিলার বাড়ি দেখানো হয়। ফ্ল্যাশব্যাক দেখা যায় একজন কবিরাজ মিলার বাড়িতে। মিলার মা চরমভাবে অসুস্থ, বিছানায় পড়া। এই কবিরাজি মিলাকে নাচিয়া গ্রামের ঠিকানা দিয়েছিল। তাছাড়া মিলার মায়ের আলমারি থেকে মিলা খুঁজে পেয়েছিল 25 বছর আগের সে বালাটা। কবিরাজ জানাই নাচিয়া গ্রামে যাবে, অতঃপর এই বালাটা ফেরত দিয়ে আসবে, যে কিনা এই বালাটার মালিক। এর জন্যই মিলা তো এই গ্রাম এসেছে। এখানে কিন্তু মিলার সাথে ছিল সে বালাটা। আচ্ছা, এই বালাটা এবং সিন্ধুকটাকে চেনা চেনা লাগছে কিনা আপনার? মিলা রতিকে দেখিয়েছিল বালাটা। মিলা বলছিল এই অদ্ভুত জিনিসটা তার মালিকের কাছে ফেরত দিতে এসেছে এখানে। এর মতো জুট এসেছিল মিলার কাছে। মিলাকে ঠিকঠাক ঘুমাতে পারল কিনা। তাছাড়া জোটরা তো গতরাতে মশার কামড় খেয়ে খেয়ে রাতটা পার করেছে। মিলা জানিয়েছিল আমি তো পুরোপুরি নিশ্চিত আমরা ঠিক গ্রামে এসেছি। জোট বলে কিন্তু দাদা না ফেরা পর্যন্ত কিছুই করতে পারবো না। এই বালার মালিককে আমরা তো এটাও জানি না। এরই মতো জোটা এসে জানাই তোমরা কি গোসল করবে না? চলো গোসল করে আসি। তাই এইভাবে রতির সাথে করে তারা যাচ্ছিল গোসল করতে। বাড়ি থেকে ভালো দীর্ঘ পথ
একদমই প্রত্যন্ত গ্রাম। আধুনিকতা করা ছোঁয়া যেন লাগেনি এই গ্রামে। তারা এক পর্যায়ে নদীর দিকে চলে আসে। রতি যোদ্ধার জানায়, তোমরা এখানে গোসল করবে। রাস্তা নিচে দিয়ে প্রবাহিত নদীতে। তারা তিনজন তো সেদিকে নেমে যায়। রতি এবং মিলা যাচ্ছে মেয়েদের গোসলখানে। এই স্থানটা অনেক বেশ পুরানো। নাচিয়া গ্রামের মেয়েরা এখানেই নাকি গোসল করে থাকে। মিলা দেখলো এটা অনেক পুরানো একটি সুইমিং পুল, তবে পুরানো হলেও বেশ স্বচ্ছ ছিল পানিটা, অনেক মনোরম স্থানটি। কিন্তু রতি জানাই, আমরা গোসল করবো এই ঘরের মধ্যে, এখানে করা যাবে না। কারণ এই পুলের নামে একটি গুজব আছে, তাহলে এই পুল নর্তকীরা ব্যবহার করে থাকে, যাদের আমরা দেখতে পাই না। এখানে কোনো মানুষই গোসল করতে নামলে তাকে সাপে কাটে। এসব কথা শুনে মিলা এবং রতি পাশের ঘরের মধ্যে গোসল করতে ঢুকে যায়। মিলা তো গোসল করছিল, কিছু মিলা লক্ষ্য করল সে মৃদু কণ্ঠের গান, কে যেন গান গাচ্ছে। মিলা তো ঘর থেকে বের হয়। মিলা দেখল পুলের পানিতে দাঁড়িয়ে আছে রতি, অন্যদিকে মুখ করে। মিলাকে রতি পানিতে নামতে বললে মিলা তো পানিতে নেমে পড়ে। মিলার পেছনে ছিল রতি। মিলা জানতে চাই, এ গান কেন গাও তুমি? কিন্তু রতি বলছে, মানুষ ডাক প্রতিশ্রুতি ভঙ্গ করে, মানুষ বড়ই বেঈমান। তবে মিলার সাথে ছিল যে সে কিন্তু রতি না, এটা ছিল বদরাও বা নাচিয়া গ্রামের অভিশপ্ত শক্তি, যাকে 25 বছর আগে দেখা গিয়েছিল। মেয়েটি বলে, আমার বালাটা ফেরত দাও। এটা বলে মিলার পেছন থেকে সে অদৃশ্য হয়ে যায়। তবে অসংখ্য সাপ এসে পেঁচিয়ে ফেলেছিল মিলাকে। পুল ভর্তি সাপ, নানান রকমের বিষধর সাপ এগুলো। এই সব থেকে চিৎকার করছিল মিলা। এর মতো রতি এসে মিলাকে পুল থেকে টেনে উপরে তোলে। এদিকে ইয়াদ জট এদেরও কৌশল হয়ে গেছে। কিন্তু এখানে তারা দেখল রাস্তার পাশে একটি কবরস্থান, কিন্তু সকল কবরের উপর যেন কালো কাপড় দিয়ে ঢাকা। এই বিষয়টা দারুণ অবাক লেগেছিল। তারা বাড়ি ফেরার পথ এসেছিল দাদার বাড়িতে টুকটাক খোঁজ খবর নিতে, কিন্তু দাদার বাড়িতে আসার পর তারা তো দেখলো ঘর বন্ধ, দাদা তো বাড়িতে নেই। আচ্ছা, এ দাদাকে তা একটু পরে জানতে পারবে। তাই এখানে একটি ছেলে জানাই, দাদা তো বাড়িতে নেই, কিন্তু তোমরা কি জানো এ দাদা জাদুকর, সে কুকুর হতে পারে, মানে জাদু করে কুকুরের রূপ নিতে পারে। এই ছেলের এমন হাস্যকর কথাই একদমই বিশ্বাস করে না ইয়াদরা। তা বাড়িতে ফেরার পর মিলা জোটকে সব ঘটনা জানাই, তার সাথে কি কি ঘটেছে গোসল করতে যে। এইসব অতি অপরাকৃত ঘটনায় তারা এখনো বুঝতে পারছে না এসব আসলে হচ্ছে কি, এগুলো কি সত্য নাকি তাদের ভুল ধারণা। পরের সিনে রাতের ঘটনা। বাইরে ঘুমাচ্ছে জোট, ইয়াদ, জোটা। এদিকে ঘরের মধ্যে মিলা দেখলো রতি যেন তার ব্যাগে কিছু একটা খুঁজছে। তবে রতি কিন্তু মিলার বালাটা হাতে করে দেখছিল। তবে এই বিষয়টা কিন্তু মিলার একদমই বাধা লাগলো না। রতি তার ব্যাগ কেন চেক করবে, এর জন্য মিলা রতির হাত থেকে বালাটা নিয়ে ব্যাগে ভরে দেয়। তবে মিলা শুনতে পাচ্ছে অনেক দূর থেকে ভেসে আসছে গানের বাদ্যযন্ত্রের আওয়াজ। মিলা রতিকে বলে, তুমি কি শুনতে পাচ্ছ? আমি যেটা শুনতে পাচ্ছি। রতি জানাই, আমিও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে একদল নর্তকীরা নাচের প্র্যাকটিস করছে। তাদের স্থানটা জঙ্গলের মধ্যে হাঙ্করা মোরকা নাম করে একটি জায়গা। মিলা এখানে চিন্তা করলো, কবিরাজ বলেছিল তার কাছের বালাটা এটা নাকি কোন নর্তকীর। তাহলে সেখানে যাই, তার সাথে দেখা হলে এটা দিয়ে দেব, তাহলে তো ঝামেলা শেষ। মিলাও কিন্তু কেমন যেন বশীভূত হয়ে পড়ে এবং রতির সাথে করে নর্তকীদের দিকে যাওয়া শুরু করে। রতি কিন্তু তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। এভাবে তারা চলে আসে জঙ্গলের মধ্যে। তবে রাস্তা থেকে মিলা দেখল ওই ঘরটাতে আলো। তাছাড়া অনেক মানুষ ওখানে, তারা যেন নাচানাচি করছিল। রতি এবং মিলা নর্তকীদের ঘরের মধ্যে ঢুকে যায়। তবে মিলা কিন্তু একদমই চিন্তা ভাবনা করছে না এই জঙ্গলের ভেতরে এসব হচ্ছে কিভাবে, এখানে এত লোক এবং আলো হলো কিভাবে। তা পরের সিনে এখন কিন্তু সকাল। জোট, ইয়াদ তারা এসেছিল মিলাকে ডাকতে রতির বাড়িতে। অনেক বেলা হলো, এখনো ঘুম থেকে ওঠে না কেন। তারা ঘরের মধ্যে ঢুকে দেখলো ঘরে তো কেউ নেই। ডাকাডাকি করা হয়, কিন্তু কারোই সারা শব্দ পাওয়া যাচ্ছে না। জোট দেখলো মিলার কাছে থাকা সে বালার সিন্ধুকটাও ফাঁকা, তার মধ্যে বালাটা নেই। রতিও নেই ঘরে, মিলারও পাত্তা নেই। তারা আরো লক্ষ্য করলো রতির মা যেন ভয়ানকভাবে অসুস্থ, ঠিক যেমনটা মিলার মা। কিন্তু মিলা কোথায় গেল? কার মিলাকে খুঁজতে বের হয়। এ অজানা অচেনা একটি অদ্ভুত গ্রামে মিলা কোথায় যেতে পারে? ইয়াদ এবং জোতা মহিলাদের গোসল করার স্থানেও এসেছিল, কিন্তু মিলার কোনো পাত্তা নেই। কোনো মহিলাই মিলাকে দেখেনি। এই নিথর জঙ্গল অদ্ভুত গ্রামে মিলা একা যাবেই বা কোথায়? এই প্রশ্নগুলো মাথায় রেখে তার মিলাকে খুঁজতে শুরু করে। এদিকে দেখা যায় মিলা এবং রতি নর্তকীদের ওখানে। তবে অদ্ভুত হলো, এখানে কিন্তু এখনো রাত, অথচ জোডিয়াত মিলাকে খুঁজছে। এখন সময় সকাল, কিন্তু মিলারা এখনো রাতে। এখানে অসংখ্য অদ্ভুত রকমের বিরুদ্ধ মানুষজন। এখানে প্রধান নাচিয়া মেয়ে, যার নাম বদরাও, তার আরো একটি নাম হলো নিয়াই। রতি বলছিল এই নাচিয়া মেয়েকে, এই হলো মিলা, তাকে এনেছি। মিলা বুঝতে পারল রতি তাকে বলিয়ে পালিয়ে এখানে এনেছে। তবে এবার জানা যায় এই বদরাও বা নাচিয়া মেয়েটা
রতিকে লোভ দেখিয়েছিল। সে বলেছিল, রতি যদি মিলাকে আমার কাছে এনে দেয় তাহলে তোমার মাকে সুস্থ করে দিব। এজন্য রতি এই কাজটা করেছে লোভে পড়ে। নাচিয়া মেয়েটা মিলার কাছে তার বালাটা ফেরত চায়, কিন্তু মিলা জানাই, তোমাকে যদি বালাটা ফেরত দিই তাহলে আমার মাকে সুস্থ হবে কিনা, তাকে কি সুস্থ করে দিতে পারবে কিনা। এখানে নাচিয়া মেয়েটা জোর করে কিন্তু বালাটা ফেরত দিতে পারবে না, স্বেচ্ছায় তাকে এটা দিতে হবে। তবে নাচিয়া মেয়েটার মায়াবী কথায় পড়ে মিলা কিন্তু বালাটা দিয়ে দিয়েছিল তাকে। নাচিয়া মেয়ে তার হাতে পড়ে নিল বালাটা। রতি জানাই, আমার মায়ের কি হবে, সে কি সুস্থ হবে কিনা। নর্তকী বলে, বাসায় যে তোমার মাকে দেখো। এদিকে ইয়াদ জোট এদের দেখানো হয়। সকাল থেকে খুঁজেই যাচ্ছে মিলাকে, এতক্ষণে রাত হয়ে গেছে। ইয়াদ জোট দূর থেকে দেখল রাস্তার পাশে দোকানের মতো কিছু একটা, টং দোকান। জোটা বলছিল, এর জঙ্গলের মধ্যে এত রাতে এখনো দোকান খোলা। বিষয়টা দারুণ হলেও তারা অবাক হয়েছিল। তাছাড়া ক্ষুধাও পেয়েছে তাদের, এজন্য তারা তিনজন দোকানের কাছে চলে যায়। দেখা গেল এখানে বসে আছে অনেকগুলো বিরুদ্ধ মরাটে শুকনো দেহ। মনে হচ্ছে তারা অনেকদিন যাবৎ কিছু খায় না। তারা দোকান থেকে খাবার খাচ্ছিল, নানান রকম সুস্বাদু খাবার। জোট তাদের বলেছিল, আমার চাচাতো বোন মিলাকে খুঁজছি আমরা, লম্বা একটি মেয়ে, আপনারা তাকে কেউ দেখেছেন কিনা। লোকগুলো মাথা নাড়িয়ে জানায়, আমরা দেখিনি। তবে জোতা কিছু না বলেই এখান থেকে খাবার খাওয়া শুরু করে দেয়। এই লোকগুলো অদ্ভুত রকম ভাবে তাদের দিকে চেয়েছিল। মনে হচ্ছে তারা মানুষজন থেকে অভ্যস্ত নয়। জোডিয়াত সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসতে ধরে, কিন্তু পেছন থেকে একজন বিরুদ্ধ ডাক দেয় তাদের। বিরুদ্ধ বলে, ধরো এই সুস্বাদু খাবারটা নিয়ে যাও বাড়িতে, এবং বাড়িতে নিয়ে এটা খেয়ে নিও। জোতা খাবারটা হাতে নেয় এবং এভাবে তারা বাড়ির দিকে চলে আসে। এদিকে রতি এবং মিলা নর্তকীদের মায়া জলে বিভোর। এরই মধ্যে রতি বাড়ির উদ্দেশ্যে দৌড় দেয়, কারণ নাচিয়া মেয়েটি তাকে বাড়ি যেয়ে তার মার অবস্থা দেখতে বলেছিল। মিলাও কিন্তু তার পেছন পেছন দৌড় লাগায়, কারণ নর্তকী মেয়েটা রতিকে বলেছিল, বাসায় যে তোমার মাকে দেখো। রতি আশাবাদী তার মা কিন্তু সুস্থ হয়ে গেছে এটা ভেবে। তাছাড়া নর্তকী মেয়েটা তার হারিয়ে যাওয়া বালাটাও ফেরত পেয়েছে। এভাবে তারা দৌড়ে বাড়ির দিকে আসতে লাগে দুজনে। পেছন থেকে মিলা রতিকে বলে, ওটা কে ছিল, ওই মেয়েটা। এবার রতি জানায় গোপন এক কথা, ওটা ছিল বদরাও। এবার ফ্ল্যাশব্যাকে জানা যায়, সেদিন মিলা এবং রতি যে গোসলখানায় গোসল করতে ঢুকেছিল, তখন নর্তকী রতির কাছে এসে জানায়, তুমি যদি মিলার কাছ থেকে আমার বালাটা ফেরত পেতে সাহায্য করো তাহলে তোমার মাকে আমি সুস্থ করে দিতে পারি। এই জন্য রতি লোভে পড়ে মিলাকে ওখানে নিয়ে গিয়েছে এবং মিলার থেকে বালাটা তাকে ফেরত দিতে সাহায্য করল। তো এইভাবে রতি এবং মিলা বাড়িতে পৌঁছায়। দেখা যায় রতির মায়ের চেহারা অস্বাভাবিক ভয়ঙ্কর রকমের, আগের চেয়েও বেশি খারাপ অবস্থা। মনে হয় সে মারা যাবে। রতি তো এটা দেখে ভেতর থেকে তার মায়ের দরজা লাগিয়ে দেয়, কিন্তু মিলা তো তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে দৌড়ে পালাবে জন্য। বাইরে হচ্ছিল তীব্র বাতাস, সাথে জড়ো হওয়া, বজ্রপাত হচ্ছিল। তবে মিলার দেখা হয়েছিল তার চাচাতো ভাই জোরদের সাথে। জোর জানায়, মিলা গত রাত থেকে আজ পর্যন্ত কোথায় ছিলে। মিলা জানায়, আমি বাড়ি যাব, আমার মায়ের কাছে যাব। এই মিলার এমন পাগলামি দেখে জোট মিলাকে ধরে রতির ঘরের মতো নিয়ে যায়। এবার মিলা জানায়, আমি সে বালাটা তাকে ফেরত দিয়েছি। ইয়াদ বলে, কাকে ফেরত দিয়েছ, আর গত রাত থেকে আজ সারাদিন কাটিয়ে দিলে কেমনে। মিলা তো অবাক, এটা কি বলে তারা। মিলা তো জানাই, আমি তো একটু আগে গেলাম সেখানে, রতি আর আমি কেবলই ফিরে আসলাম, আর তোমরা বলছো সারাদিন কাটিয়ে দিয়েছি। বুঝতে পারা যায় অদৃশ্য শক্তির মায়া জলের আটক ছিল রতি এবং মিলা। যখন এই ঘরের মধ্যে বিচ্ছিরি কণ্ঠ ছড়িয়ে পড়ে, জোটা লক্ষ্য করল সে রাতে তাদেরকে যে খাবারটা দিয়েছিল কতগুলো বিরুদ্ধ, সেই খাবার থেকেই গন্ধ হচ্ছে। দেখা যায় এটি ছিল বানর, বানরের পচা একটি দেহ। তার মানে সকলে বুঝতে পারল সে রাস্তার পাশের দোকানের মানুষগুলো আসলে মানুষ ছিল না, ওটা ছিল এই নাচিয়া গ্রামের সে নর্তকীদের ভয়ঙ্কর কিছু। মিলার চাচাতো ভাই জোট এবং তার বন্ধুরা কিন্তু এই গ্রামে আটক হয়ে পড়েছিল। এভাবে তারা শুয়েছিল, কেউ ছিল বসে। এই রাতটা কোনো মতে পার হলেই সকালে চলে যাবে। কিন্তু ভোর রাতে হঠাৎই রতির মা উঠে দাঁড়িয়েছিল। সে মিলার উদ্দেশ্যে মিলাকে কিছু পরামর্শ দেয়। রতির মা মিলাকে বলে, এখান থেকে সম্ভব হলে পালিয়ে যাও। এই বদরাও বা নাচিয়া মেয়ের কোন মায়াজালের প্ররোচনায় লোভে পড়ো না। এখন কিন্তু রতির মা স্বাভাবিক অবস্থায়, মানে স্বাভাবিক সেন্সে ছিল। কিন্তু এরই মধ্যে নাচিয়া মেয়ে বদরাও পজেস করে রতির মাকে। এখন কিন্তু রতির মায়ের শরীরে অশুভ সেই শক্তিটা। এবার বদরাও মিলাকে জানায়, তোমার মা এখন আমার কাছে, সে আছে আঙ্কার মুরকায়। এই আঙ্কুরা মুরকার স্থানটি হচ্ছে এই নাচিয়া মেয়েদের অদৃশ্য একটি জগৎ। তা বদরাও মিলাকে তথ্যরা জানিয়েছিল, কিন্তু দেখা যায় রতির মা নিজের হাত এবং মুখে মাংস টেনে টেনে ছিঁড়ে ফেলছিল। ভয়ঙ্কর এবং অসহ্যকর আচরণ। রতি কান্না শুরু করে তার মায়ের কষ্ট দেখে। তবে সুখবর হলো কবিরাজ মানে দাদা এইমাত্র গ্রামে ফিরল।
সে গ্রামে ফিরেই সবার আগে রতির বাড়িতে এসেছিল রতির মাকে দেখতে। তাছাড়া গ্রামের লোকজন বলেছে তার জন্য অপেক্ষা করছে গ্রামের বাইরের কিছু লোকজন। তাই এবার দাদা মিলাকে জানাই, তোমার এই বালাটা এই গ্রামে আনা উচিত হয়নি। 25 বছর আগে এই বালাটাই তোমার মার মাধ্যমে এই গ্রাম থেকে সরিয়েছিলাম। এই বালাটার মালিক বদরাও। তাছাড়া বদরাও এতদিন এই গ্রামের যুবতী মেয়েদের কোনো ক্ষতি করতে পারেনি। এই দাদা একটি রিচুয়াল করার সিদ্ধান্ত নেয়। দেখা যায় দাদা কয়েকটা গলা কাটা মুরগি হাতে করে নিয়ে এসেছিল রতির বাড়িতে। দাদা সবাইকে বলে, আমি যতক্ষণ ঘরে থাকবো কেউ ঘরের দরজা খুলবে না, যত কিছু হয়ে যাক না কেন। এভাবেই অনেকটা সময় পার হয়। দাদা এখনো ছিল রতির মায়ের ঘরের মধ্যে। বাহিরে বৃষ্টি হচ্ছে, এখন তো রাত। খানিক পরে দাদা দরজা খুলেছিল, কারণ বাহিরে থেকে অদ্ভুত রকমের কিছু আওয়াজ হচ্ছিল। এজন্যই দাদা ঘর থেকে বের হয়। কিন্তু দাদা দেখতে পায় বৃদ্ধ টাইপের কিছু অদ্ভুত অবয়ব দাঁড়িয়ে আছে। তাদের হাতে ছিল মুরগি, কারো হাতে ছিল গরু, ছাগল, মানে এইসব গবাদি পশু। মনে হচ্ছে তারা এগুলো চিড়ে খুবলে খাচ্ছে। এর পরের দিন সকালে রতি কান্না করছিল। তার পোষা গরুটা গত রাতে মারা গেছে। দেখে মনে হচ্ছে কোনো জীব জানোয়ার গরুর দেহ থেকে মাংস চিড়ে খেয়েছে। তবে সবচেয়ে অদ্ভুত হলো গ্রামের সকল গবাদি পশু গত রাতেই মারা গেছে। গরু, ছাগল, হাঁস মুরগি, এমনকি মাঠের ফসলও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অতি অপরাকৃত ঘটনার পর তারা সকলেই পুরো গ্রাম চক্কর করেছিল। কিন্তু পুরো গ্রাম ঘুরে দেখার সময় তারা গিয়েছিল গোসল করা সেই পোলে। দেখা যায় শত শত সাপ সেখানে জমায়েত আছে। বিষয়টা বড় অদ্ভুত, এই সাপগুলো কিন্তু মোটেও স্বাভাবিক সাপ ছিল না। তবে এবার দাদা একটি সিদ্ধান্ত নিয়েছিল, গ্রামের সকল যুবতী মেয়েদের নিয়ে এটি নৃত্য করাবে, মানে নাচাবে। ঠিক 25 বছর আগে মিলার দাদি জিয়ান্তি যেভাবে করেছিলেন সেরকম রিচুয়াল। এই রিচুয়াল করলে নাচিয়া গ্রামের অভিশপ্ত জিন বদরাও কিছু মেয়েকে সেখানে নিয়ে যাবে, মানে তার জগতে নিয়ে যাবে। তবে কবিরাজ দাদা তার শক্তি দিয়ে আবারও মেয়েগুলোকে ফেরত আনবে। যদি সেখান থেকে একটিমাত্র মেয়েকে ফেরত আনা সম্ভব হয়ে থাকে, বদরাও অভিশপ্ত জিনের প্রভাব অকেজ হয়ে যাবে কিছু সময়ের জন্য বা কিছু বছরের জন্য। এভাবেই সকল মেয়েকে সাদা কাপড় দিয়ে ডেকে নেওয়া হয়। দাদা সহ গ্রামের কিছু লোক তাদেরকে নিয়ে যাচ্ছে আনকুরমুরাক্কো স্থানে, যেটা জঙ্গলের মধ্যে। সব মেয়েদের গোসল করানো হয়, অতঃপর মেয়েগুলোকে রেডি করা হয় নাচার জন্য। এভাবেই দেখা যায় তারা দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে। মেয়েগুলো কিন্তু পজেস্ট হয়ে যায় তখনই, এবং কোনো কিছুর বশীভূত হয়ে তারা বাধ্য হয়ে নাচতে আরম্ভ করে। যদিও মেলা বলেছিল আমি তো নাচতে পারি না, কিন্তু তারা অদৃশ্যভাবেই নিজে থেকে নাচ আরম্ভ করে। দেখা যায় তারা তো নেচেই যাচ্ছে। এখন কিন্তু সময়টা দিন এবং তারা ছিল গ্রামের মধ্যে, কিন্তু দেখা যায় তারা যেন চলে গিয়েছে ভিন্ন কোনো জগতে, যেখানে অসংখ্য বিরুদ্ধ জিন এবং ভয়াবহ আচরণ। একে একে সবগুলো মেয়ে অচেতন হয়ে পড়ে। তারা কেউই দেখা পায়নি নাচিয়া গ্রামের অভিশপ্ত শক্তি বদরাওর সাথে, কিন্তু এখনো নেচে যাচ্ছে মিলা এবং রতি। এদিকে ভিন্ন জগতে মিলা এবং রতিকে দেখা যায় বদরাও কাছে। তবে গ্রামের কিছু মানুষ সহ দাদাও লক্ষ্য করেছিল মিলা এবং রতি তারা এখনো নেচেই যাচ্ছে। তবে তারা যদি এখনো নাচিয়া মেয়েদের মোহে আটক হয়ে থাকে, তাহলে ভয়ানক কিছু হতে পারে, তাদের জীবনও যেতে পারে। এজন্য মিলা এবং রতিকে সাদা কাপড় দিয়ে ডেকে ফেলা হয়, তাদের হাত পা বাঁধা হয় যেন তারা নাচতে না পারে, এবং এই পজেস্ট অবস্থা যেন কেটে যায়। এভাবে দাদা এবং গ্রামের মানুষজন তাদের দহাতরি করে বাড়িতে নিয়ে আসতে নেয়। দাদা জঙ্গলের মতো তাকালে দেখতে পাই সে পরিত্যক্ত ঘর এবং কিছু অবয়ব জঙ্গল থেকে বের হয়ে তাদের দিকে আসছে। মিলা এখনো পজেস্ট, রতিও পজেস্ট। দাদা তো চেষ্টা করে যাচ্ছে মিলা এবং রতির চেতনা ফেরাতে। মিলা এবং রতি কিন্তু তাদের অচেতন অবস্থায় তাদের হাত নাচার ভঙ্গি করছিল। জোট কান্না করছে তার চাচাতো বোনের এই পরিণতি দেখে। এরই মতো মিলা আবারও ভিন্ন জগতে চলে যায়, যাকে আঙ্কুরা মোরকা বলা হয় এই স্থানকে। তবে মিলার সাথে অদ্ভুত এবং ভয়ানক বাচ্চাদের দেখা হয়, যাদের দেখতে মানুষের মতোই, তবে মুখে যেন চোখ নেই, নাকও নেই, এরকম অদ্ভুত একটি অবয়ব। এদিকে বাড়িতে বিরুদ্ধ একটি দানব রতির ঘরের সামনে দাঁড়িয়ে আছে, তারা যেন ঘরের মধ্যে আসতে চাচ্ছে। এদিকে মিলার সাথে দেখা যায় একদল নাচিয়া মেয়েদের। অনেকগুলো মেয়ে নাচানাচি করছিল। তবে অদ্ভুত হলো এদের মধ্যে রতিও আছে, সেও নাচছে। এখানে নাচিয়া মেয়েদের প্রধান বদরাও আছে। বদরাও মিলাকে অদৃশ্য শক্তি দিয়ে বশ করে নেয়। মনে হচ্ছে অদৃশ্যভাবে মিলাকে কন্ট্রোল করছে সে। তবে আরো অদ্ভুত হলো এখানে মিলার মাও আছে, সেও নাচের পোশাক পরা। মিলাও তো কান্নাকাটি শুরু করে দেওয়া জোরে তার মাকে দেখে। মিলা তার মায়ের কাছে যেতে পারছে না। এখানে থাকা মেয়েগুলো সাপের মতো ফসফস করছিল, কোনোভাবে তার মায়ের কাছে যেতে দিচ্ছে না। তবে এক পর্যায়ে মিলা তার মায়ের সাথে কথা বলতে সক্ষম হয়। তার মা জানায়, নাচিয়া গ্রামের অভিশপ্ত শক্তির কবল থেকে আমি গত 25 বছরও মুক্তি পেলাম না, আমাকে ওরা নিয়েই নিল। মিলা, তুমি যেভাবেই হোক ফিরে যাও। আসলে নাচিয়া মেয়েদের প্রধান বদরাও চাচ্ছিল মিলা এখানে থাকবে, তাদের দলের সাথে এখানেই থাকবে।
কিন্তু মিলাও রাজি হয় না এখানে থাকতে। এর জন্য মিলার সামনেই তার মায়ের উপর টর্চার করা হয়। দেখা যায় মিলার মায়ের হাত এবং পা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে অন্যদিকে। এই নাচিয়া মেয়ে মায়াবী শক্তি দিয়ে এগুলো প্রভাবিত করছিল। এদিকে মেয়েগুলো পজেস্ট নাচের অঙ্গভঙ্গি করছে। দাদা জানাই, আমি ঘরের মধ্যে যাচ্ছি, আমি নিজে থেকে বের হব, রুমের মধ্যে প্রবেশ করবে না। কিন্তু অদ্ভুত ব্যাপার, জোটিয়াট জুতা দেখলেও দাদার ঘরের মধ্যে থেকে কুকুরের আওয়াজ ঘেউ ঘেউ করছে এবং অদৃশ্য একটা কুকুর ডাকতে ডাকতে দরজা ভেঙে চুরে ঘর থেকে বের হলো। জোট এবং ইয়াদ ভাবছে এটা কি ছিল, অদৃশ্যভাবে কুকুরের মতো আওয়াজ করতে করতে চলে গেল। আসলে কি এটা? এদিকে আনকুরা মুরগায় এই নাচিয়া মেয়ে মিলাকে মায়াবীভাবে বয়স করার চেষ্টা করছিল। খিচুড়ির মধ্যে বদরাও শুনতে পাই কোন একটি কুকুরের ডাক এখানে এসে ডাকছে। বদরাও বুঝতে পারে এটা সাধারণ কোনো কুকুর হতে পারে না, কারণ এই স্থানে কোনো সাধারণ কুকুর আসতেই পারবে না। এটা সেই দাদা যে কিনা 25 বছর আগে তার হাতের বালা কেড়ে নিয়েছিল। বদরাও এটা চিনতে পারে এবং বদরাও দাদার উপস্থিতি দেখে মিলাকে ছেড়ে দিল। এদিকে ঘরের মধ্যে সাথে সাথে মিলা জেগে উঠেছিল, চেতনা ফিরল মিলার। জোট্ট কান্না করে দেয় মিলার জন্য, তার চেতনা ফিরেছে। আবেগ আপ্লুত হয়ে পড়েছিল জোট্ট। কিন্তু বড় অদ্ভুত হলো, দাদাকে দেখুন সে ঘরের বাইরে থেকে ঘরে ঢুকল, অথচ সে ছিল ঘরে। তার মানে কি বুঝেছেন, এই দাদা তার জাদু বলে কুকুরের রূপ নিয়েছিল এবং আনকুরা মুরগায় গিয়েছিল এবং নাচিয়া মেয়েদের খপর থেকে মিলাকে উদ্ধার করে আনল। তবে দুঃখজনক হলো, সকলের সামনে রতি মারা গেল। তার মুখ দিয়ে রক্ত বের হয়, এভাবে রতি মারা গেল। দাদা রতিকে ফেরাতে পারেনি। ঘরের মধ্যে রতির মাও মারা গেছে একই মুহূর্তে। কিন্তু নাচিয়া মেয়ে রতিকে খামোখায় লোভ দেখিয়েছিল। রতিকে মিথ্যা লোভ দেখিয়ে তার বালাটা ফেরত নিল। তবে দাদা যখন কুকুর সেজে গেল, তখন বদরাও বা নাচিয়া মেয়ের থেকে আবারও তার বালাটা খুলে এনেছিল অদৃশ্য মায়াবী শক্তি দিয়ে। তারপরের দিন সকালে জোট এবং মিলা তাড়াতাড়ি করে চলে যাবে এই ঝামেলার গ্রাম থেকে। মিলারা চলে যাওয়ার সময় দাদা মিলাকে জানায় মিলাই কেবল একমাত্র নর্তকী যে কিনা নাচিয়া মেয়েদের মায়াবী জগৎ থেকে ফেরত এসেছে। এভাবেই তারা বাড়ির দিকে চলে যায় এবং বাড়িতে ফিরে তারা জানতে পারল গতরাতেই তার মা মৃত্যুবরণ করেছেন। মিলা শত চেষ্টা করেও তার মাকে বাঁচাতে পারল না। 25 বছর আগের অভিশাপ গ্রাস করে নিল তাকে। ড্যান্সিন ভিলেজ অথবা নাচিয়া গ্রাম থেকে পাওয়া অভিশাপ তাদের পেছন ছাড়ল না। সত্য পরিচিত হওয়া রতি সম্পর্কে মিলার খালাতো বোন ছিল, যেটা সে পরে জানতে পারে। কিন্তু রতিও মারা গেল, তার মাও মরে গিয়েছিল। এদিকে গ্রামের কবরস্থানে জোড়া কবর খোঁড়া হয় রতি এবং তার মায়ের জন্য। পাশাপাশি কবর দেওয়া হয়েছিল তাদের। এবং নাচিয়া গ্রামের অভিশপ্ত রহস্য কিন্তু শেষ হয়নি। নাচিয়া মেয়ে বদরাও তার হাতের বালা আবারও ফেরত পাওয়ার জন্য নিশ্চয়ই আবারও কোনো মায়াবী প্ররোচনায় ফাঁদ পাতবে এবং এভাবে মুভিটা শেষ হয়। ছবির কাহিনীটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে আমাদের সাথে জানাতে ভুলবেন না। এই ধরনের আরো ছবি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।